আসসালামু আলাইকুম। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একজন ক্রিকেটার, যিনি খেলার মাঠে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে তাকে সার্জারিতে যেতে হয়েছে, হার্টে রিং পরাতে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তাকে তো আমরা ফিরে পেয়েছি আমাদের মাঝে আবারও, যদিও এখনো তিনি হসপিটালে রয়েছেন, তারপরও ইনশাল্লাহ আমার কাছে যতটুকু খবর আছে আমি শুনেছি যে হি ইজ আউট অফ ডেঞ্জার, আস্তে আস্তে তিনি রিকভার করবেন। তামিম ইকবালকে বাঁচানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে দিয়েছে সেটা হচ্ছে তার যে ফার্স্ট এইড, টাইমলি ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা, এবং সেখানে সিপিআর দেওয়া হয়েছে। এই সিপিআরটা আপনিও কিন্তু দিতে পারেন এবং আপনিও কিন্তু একজন মানুষকে বাঁচানোর চেষ্টাটা করতে পারেন। সিপিআর দিলে সবসময় যে সফল হবেন, সবসময় বেঁচে যাবেন, ব্যাপারটা কিন্তু তা না। সিপিআর অনেক কঠিন একটা বিষয় এবং সিপিআর তখনই দেওয়া হয় যখন আসলে হার্ট অলমোস্ট অফ হয়ে যায়। সুতরাং আল্লাহর অশেষ রহমত না থাকলে আপনি যত ভালো মতোই সিপিআর দেন তাহলে আসলে লাভ নেই। তারপরও যেটা বলছিলাম যে সিপিআরটা আপনি কিন্তু দিতে পারি এবং কাউকে বাঁচানোর চেষ্টা করতে পারি। কিভাবে, সেটা নিয়ে আজকে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কাকে সিপিআর দেব। আমার সামনে যদি এমন কোনো পেশেন্ট থাকে যিনি হচ্ছে যে কলাপস করেছেন, পড়ে গেছেন, অচেতন হয়ে আছেন, রেসপন্স করছেন না, তাকে আমি সিপিআর দিতে পারবো। এই পুরো প্রসিডিউরটাকে আমরা মনে রাখার জন্য বলতে পারি যে ডক্টর এবিসি, ডিআর এবিসি, ডক্টর এবিসি। ডক্টরের যে ডি, ডি ফর ডেঞ্জার। আমি পেশেন্টের গায়ে হাত দেওয়ার আগে আশেপাশের পরিবেশ অ্যাসেস করার চেষ্টা করব। যেই জায়গাটাতে আমি পেশেন্টকে নিয়ে কাজ করছি সেই জায়গাটা এবং আশেপাশের অবস্থা পেশেন্টের জন্য এবং আমার জন্য সেফ কিনা। কারণ যখন আমি সিপিআরে ব্যস্ত হয়ে যাব পেশেন্টের সাথে, তখন কিন্তু আমি অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারবো না। তারপর আসবে হচ্ছে আর, আর ফর রেসপন্স। আমি দেখব পেশেন্ট কোনো রেসপন্স করছে কিনা। তার কাঁধে জেন্টলি, শান্ত করে তার কাঁধে ট্যাপ করব, তাকে জিজ্ঞাসা করব, তার নাম যদি জানি নাম ধরে জিজ্ঞাসা করতে পারি যে আপনি ঠিক আছেন কিনা, সে রেসপন্স করছে কিনা, সেটা আমি দেখার চেষ্টা করব। যদি কোনো রেসপন্স আমি না পাই, তখন প্রথমেই আমার যে কাজটা করতে হবে তার এয়ারওয়েটাকে ক্লিয়ার করতে হবে। তার মাথাটাকে হালকা একটু পেছন দিকে মুভ করে, মানে যতটুকু শোয়া অবস্থায় যতটুকু আপরাইট পজিশনে রাখা যায়, সো দ্যাট তার এয়ারওয়ে মানে বাতাস চলাচলের যে রাস্তা, নাকের ফুটা থেকে বুক পর্যন্ত বাতাস চলাচলের যে রাস্তা, সেটা যতটুকু সম্ভব কোনো রকম অবস্ট্রাকশন যেন না থাকে, কোনো রকম বাধা যেন না থাকে, ওপেন আপ করার একটা চেষ্টা করব। এরপর আসবে বি, বি ফর ব্রিদিং। আমি দেখব, শুনবো, ফিল করব। লুক, লিসেন, ফিল। লুক কি? দেখবো তার বুকের দিকে। আমরা কিন্তু জানি যে শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের বুক ওঠানামা করে, সুতরাং খুব ক্লোজলি আমি অবজার্ভ করার চেষ্টা করবো তার বুক ওঠানামা করছে কিনা। এরপর আসবে হচ্ছে লিসেন। আমার কান তার মুখ এবং নাকের খুব কাছাকাছি নিয়ে আমি শোনার চেষ্টা করব যে শ্বাস প্রশ্বাসের কোনো শব্দ আমি শুনতে পাচ্ছি কিনা। এবং অ্যাট দ্য সেম টাইম ফিল, আমার গাল তার নাক এবং মুখের কাছে নিয়ে ফিল করার চেষ্টা করব যে কোনো রকম শ্বাস প্রশ্বাসের বাতাস আমি ফিল করছি কিনা, আমার গালে লাগছে কিনা। এই পুরো ব্যাপারটা আমি কিন্তু 10 সেকেন্ডের বেশি করব না। এই 10 সেকেন্ডের মধ্যে আমি যদি তার কোনো ব্রিদিং, আমি যদি কোনো ফিল করতে না পারি, ব্রিদিং আছে সেটা যদি আমি বুঝতে না পারি, তাহলে ইমার্জেন্সি আমাকে হেল্পের জন্য ডাকতে হবে। অ্যাম্বুলেন্স কল করতে হতে পারে, যদি গাড়ি থাকে আমার হসপিটালের উদ্দেশ্যে রওনা দিতে হতে পারে। এখন ওই রওনা দেওয়ার পথে বা অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত আমি কি বসে থাকবো? না। তখনই আমার চলে আসবে হচ্ছে সি। সি মিনস সার্কুলেশন, বা বলতে পারি যে সার্কুলেশনের পাশে যদি মনে না থাকে আপনি মনে রাখতে পারেন চেস্ট কম্প্রেশন। বুক চাপ দিতে হবে। চেস্ট কম্প্রেশনের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। চেস্ট কম্প্রেশনটা খুব সহজ কোনো কাজ না। সেখানে একটা হাতের উপর আরেকটা হাত আপনি নেবেন এবং ওপরের হাতের আঙুলগুলো নিচের হাতের আঙুলগুলো দিয়ে ইন্টারলক করবেন এবং দুটো হাত আপনি পুরোপুরি হাত সোজা রেখে পেশেন্টের বডির ওপরে বুকের কাছাকাছি এসে বুকের ঠিক মাঝের জায়গাটাতে আপনি দুটো হাত প্লেস করবেন। হার্ড অ্যান্ড ফাস্ট মানে জোরে এবং দ্রুত চাপ দিতে হবে। হার্ড কেন বলছি? আপনাকে এতটা জোরে চাপ দিতে হবে যেন পেশেন্টের হার্টের কাছাকাছি, হার্ট পর্যন্ত আপনার চাপটা পৌঁছায়। 2 ইঞ্চি যেন ডেবে যায় বা 5 সেন্টিমিটার যেন নিচে আমি দাবাতে পারি। সুতরাং হার্ট গেল। এবং ফাস্ট, প্রতি সেকেন্ডে 2 বার করে, অর্থাৎ মিনিটে 100 থেকে 120 বার আমার চাপ দিতে হবে এবং প্রত্যেকটা চাপ যেন ওই 5 সেন্টিমিটার ডিপে যায়, সেটা আমার মাথায় রাখতে হবে। বুঝতেই পারছেন, এটা আমি প্রথমেই বললাম সিপিআর দেওয়া এত সহজ কোনো কাজ না। গায়ে অনেক জোর দিতে হবে এবং আপনাকেও আসলে যথেষ্ট শক্তিশালী বা ফিট হতে হবে সেই সিপিআর পারফর্ম করার জন্য। চেস্ট কম্প্রেশনের মাঝে আরেকটা জিনিস চলে আসে, মাউথ টু মাউথ ব্রিদিং। মুখে মুখ লাগিয়ে ব্রিদিং, মানে পেশেন্টের নাক বন্ধ করে ঠোঁটের উপরে আমি হচ্ছে যে মুখের মধ্যে পুরোটা আমার মুখ দিয়ে কভার করে ফু দিয়ে ব্রিদিং করার চেষ্টা করব। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, শুধুমাত্র যদি আমি ট্রেইনড হই
এই ব্রিদিং এর ব্যাপারে, তাহলেই আমি এই কাজটা করব। এখন আমি ট্রেন্ড না হতে পারি, আমাদের কনটেক্সটে, আমাদের কালচারালের কনটেক্সটে আমি কমফোর্টেবল না হতে পারি, যে কোনো কারণেই হোক, আমার যদি এই ব্রিদিংটা দেওয়া সম্ভব না হয় তাহলে সেটা আমি চেষ্টাও করব না, সময় নষ্ট হবে। কারণ চেস্ট কম্প্রেশন কিন্তু বন্ধ করা যাবে না। ব্রিদিং যদি আমি দেই তাহলে প্রত্যেক 30টা চেস্ট কম্প্রেশনের পর 2বার করে ফু দিতে হবে, এভাবে 2বার ফু দিতে হবে। যেটা বললাম যে যদি ট্রেন্ড না হই এবং যদি আমি কমফোর্টেবল না হই, এটার দরকার নেই। এবং 2বার ফু দেওয়ার পর আবারও কিন্তু চেস্ট কম্প্রেশন করতে হবে। মূল জিনিস হচ্ছে যে চেস্ট কম্প্রেশন ভাই করে যেতেই হবে যতক্ষণ না পর্যন্ত আমি হসপিটালে রোগীকে নিয়ে যেতে পারছি অথবা যতক্ষণ না পর্যন্ত অ্যাম্বুলেন্স আসছে। তামিম ইকবালের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমরা শুনেছি যে 3টা ডিসি শক ডিফিব্রিলেটরের মাধ্যমে যেটা করা হয়, তবে সেটা আসলে আমার কম্য নয়। সেটা হসপিটালে যদি পৌঁছানো হয় সেটা সেই জায়গায় হতে পারে, খুব হাই এন্ড মডার্ন অ্যাম্বুলেন্সেও সেটা হতে পারে, তবে সেটা নিয়ে আমার টেনশন করার বা সেটা নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই। আপনি একটা মানুষের জীবন বাঁচাতে পারেন, আপনি একজন হিরো হয়ে যেতে পারেন একটা মানুষের কাছে, একটা পরিবারের কাছে, এই সিপিআরটা যদি আপনি শিখে নেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।